হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 8-এর প্রথম ক্লাস ইতিহাসের এইটা দেখো। 5 থেকে 10 পর্যন্ত যতগুলো ইতিহাস সাবজেক্ট আছে, তারপর সবাই আমরা সায়েন্স নিয়ে ইতিহাস থেকে আমরা বিরত হয়ে যাই, কিন্তু আমরা কম্পিটিশন যে পরীক্ষা দেবো সেগুলোতে অষ্টপৃষ্ঠে ইতিহাস বেঁধে আছে। তুমি WBCS পরীক্ষা দাও, ইউপিএসসি পরীক্ষা দাও, CGL পরীক্ষা দাও, তোমাকে ইতিহাস এসে গ্রাস করবে। রেলের যে কোনো পরীক্ষা দাও, রেলের NTPCর প্রথম পরীক্ষাটা যেটা হয় না, ওটা আমি পাস করে গিয়েছিলাম, আমি চাকরিটা জয়েন করে নিয়ে জাস্ট। তো ওইটাতে 50টা ইতিহাস কোয়েশ্চেন ছিল প্রিলিতে, আমার 50টা প্রিলি পরীক্ষায়। মেন পরীক্ষায় 80টা অঙ্ক ছিল, 120টা কোয়েশ্চেন ছিল। তো 100টা কোয়েশ্চেন ছিল প্রিলি পরীক্ষায়, তার মধ্যে 50টা ইতিহাসের কোয়েশ্চেন ছিল। আর এখন ওইটা পুরাটা ক্লাস 8 থেকে দিয়েছিল, পুরাটা ক্লাস 8-এর। এখন আমি 8-এর সিলেবাসটা জানি। 9-এর ইতিহাসটা অত ভাইটাল নয় কম্পিটিশন পরীক্ষা। 10-এর ইতিহাসটা তো একদমই অন্য টাইপের করিস এখন। 10-এর হয়তো 5% 8-এর ইতিহাসটা তুমি গুলে খাও। যারা চাকরি পরীক্ষার্থী, কলেজ পাস করে গেছো, এখন চাকরির জন্য চেষ্টা করছো, পড়াশোনা করছো, তারা বাবু 8-এর ইতিহাসটা করো। আর এই ক্লাসটা দেখো, আমার এই ক্লাসটা দেখো, তুমি আধ ঘন্টা সময় নষ্ট করো, তোমার ইতিহাসে মাথায় চাপাবো, তবে ছাড়ব আমি। এখানে আমার একটা লিস্ট আছে 58 সাল থেকে শুরু করে 99 সাল তক। 1858 সাল থেকে সিপাহী বিদ্রোহের পর থেকে 1899 সালে ভারতের ভাইসরয়ের একটা লিস্ট আছে, তারা কি কাজ করে গেছে সেটা সিরিয়াস একদম পুঙ্খানুপুঙ্খ ক্লাস দেবো আজকে। 1858 থেকে 99 পুঙ্খানুপুঙ্খ ক্লাস। কিন্তু হঠাৎ করে 58 গেলে তুমি কনসেপশন পাবে না, তার আগের একটু পূর্ব ইতিহাস আমাকে বলতে হবে গল্প আকারে। তোমরা সবাই একটা প্যারাগ্রাফ লিখবে, শুধু তথ্য না, প্যারাগ্রাফ লিখবে, এবং আমি তথ্য মুখে বলবো। আমি একটা কথা, একটা সাল যদি বলিস, তুমি না লিখলে বিপদ হবে। 1600 সাল, তখন এই এলাকাটা, আমি একবারও ভারত উচ্চারণ করব না, এই এলাকাটা, তার আগে 35খানা দেশ ছিল। আমি রোজ বলি, ছোট ছোট অন্যান্য দেশ ছিল, বিভিন্ন দেশ ছিল। এই এলাকাটা আজকে যেটা আমরা ইন্ডিয়া বা ভারত বলি, এই এলাকা আমি বলছি। সেই এলাকাটা 1600 সালে জাহাঙ্গীর বলে একটা সম্রাট ছিল, সে অনেকটা জায়গার দখল করেছিল। ওর দাদুরা, আকবর বা দাদুরা বাবর, এরা দখল করেছিল। তো এই জাহাঙ্গীর বা তার পরবর্তী যে রাজা শাহজাহান, তারা ছিল একটু সংস্কৃতি পৃষ্ঠপোষক, একটু গোলাপ ফুল, একটু মন্দির মসজিদ, একটু গান শুনবো, একটু নাচ দেখবো, এইসবে বিশ্বাস ছিল। একটা আমোদ প্রবোধ, একটু স্যান্ট লাগাবো, এরকম টাইপের, মানে যুদ্ধ করবো, এই ভাবনাটা ওদের মধ্যে ছিল না। আকবর যেমন দখল করে গেছে এলাকাটা, একটু অন্য টাইপের, একটু রোমান্টিজম ভাবনা ছিল এর মধ্যে। তো তাদের সময় যে দেখো, আবার বলি, আজকে যেটা প্রধানমন্ত্রী সেটা তখন দিল্লির সুলতান, আজকে যেটা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন সেটা নবাব, মাথায় চাপাও। আজকে যেটা ব্লক মানে বিডিও, সেটা তখন জমিদার। প্রধানমন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী শাসন হচ্ছে, মুখ্যমন্ত্রীর মাধ্যমে ব্লক শাসন হয়েছে। ব্লক মানে জমিদার, এটা তুমি মাথায় চাপাও। আজকে যেটা ব্লক সেটা তখনকার দিনে জমিদার, আজকে যেটা মুখ্যমন্ত্রী তখনকার দিনে সেটা নবাব, আজকে যেটা প্রাইম মিনিস্টার সেটা দিল্লির সুলতান। স্বাধীন ভারতের কথা বলছি, এটা আমি পরাধীন একটা এলাকার কথা বলছি। আমি ভারত শব্দটা চেষ্টা করব না বলার, কারণ তুমি কনসেপশন পাইলে বুঝতে পারবে এটা ভারত দেশটা সৃষ্টি হয়েছে 1947 সালের 15 আগস্ট। স্বাধীন ভারতটা সৃষ্টি হয়েছে, যেটা আমরা সবাই স্বাধীন বলি, সেটা আমি সৃষ্টি বলি, ঠিক আছে? তো শুনো, তার আগে ওরা এখানে ঢুকে সুরাট বন্দর দিয়ে ঢুকে বিভিন্ন ধরনের, এই আগে জাহাঙ্গীরের বা শাহজাহানকে বিভিন্ন ধরনের স্যান্ট, আতর, গোলাপ ফুল, পোশাক পরিচ্ছদ, রমণী, এইসব দান করত, নাচ করার লোক এইসব দান করত। সেলা পাইয়েও খুব খুশ। এর আগে যা পারিছে অধিকার দিয়ে দিয়েছে। 3টা জায়গায়, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট একটা কোম্পানি ইংল্যান্ডের, যেমন আমাদের ভারতের এখন টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, ঠিক একটা কোম্পানি ইংল্যান্ডের বড় কোম্পানি। সে পৃথিবীর বিভিন্ন দেশে এরা ব্যবসা বাণিজ্য করতো। আজকে যেটা আমেরিকা সেইখানে করতো, আজকে যেটা অস্ট্রেলিয়া, আজকে যেটা সাউথ আফ্রিকা, আজকে যেটা ভারত, সেখানে এর সব জায়গায়। তো এখানেও ব্যবসা করতে এসেছিলো, ব্যবসাই করছিল। পারমিশন নিয়েছিল জাহাঙ্গীর শাহজাহানদের। ঔরঙ্গজেবের আমলে একটু শান্ত ছিল। 1707 সাল ঔরঙ্গজেবের মৃত্যু, পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট সাল। 1707 ঔরঙ্গজেবের মৃত্যু, খুব ইম্পর্টেন্ট ভারতের ইতিহাসের জন্য। ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1717 সাল ফারুক সিয়ার, তখনকার দিল্লির সম্রাট, এরাকে ফরম্যান দিয়ে দিল যে তোমরা বাংলাটা অনেকটা ভালো ব্যবসা করো, একটু জাম মারছি আমি আরও 50 বছর, চট করে প্রেক্ষাপটটা পড়াচ্ছি আমি তাড়াতাড়ি। খুব 1757, খুব ইম্পর্টেন্ট। 1757 বাংলার যে তখন মুখ্যমন্ত্রী, মানে আজকের মুখ্যমন্ত্রী, বাংলার তখন ওই মুখ্যমন্ত্রী, কি নাম? সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধ ওকে মারিছিল, মৃত্যু।
যেই পলাশী যুদ্ধকে মেরে দিল, যত জমিদার, আচ্ছা সিরাজউদ্দৌলা কী করতে, এইখানে জমিদারকে শাসন করতে, জমিদারগুলো ব্লক, অনেক জমিদার ছিল ওর আন্ডারে। সেই জমিদার আবার সাধারণ মানুষকে শাসন করতো, সাধারণ মানুষের কাছে জমিদার ট্যাক্স নিত, জমিদার ট্যাক্স দিত নবাবকে, নবাব ট্যাক্স দিত দিল্লি সম্রাটকে। এটা ট্রেন্ড। তাহলে নবাব যখন হেঁটে গেল, ওই জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই হয়ে গেল বাংলারটা। কিন্তু তখনও মহারাষ্ট্র মানে মুম্বাই এবং চেন্নাই প্রেসিডেন্সি, তখনও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি 3টে জায়গা। এই জায়গাটা শুধু ব্যবসায়ী করছে, এখানটা কিন্তু জায়গা দখল পেয়ে গেল 1765 সাল। পয়েন্ট টু বি নোটেড, 8 বছর পর মুঘল সম্রাট দেখছে এ নবাব মারা লোক, আরে ব্র্যান্ড পেয়ে গেলে একটা নবাব মারা, সিরাজউদ্দৌলাকে মেরে দিচ্ছে, কম ব্যাপার। তাহলে তোমাকে দেওয়ান দিয়ে দিল, দেওয়ান মানে তোমরাই দেখো, এবারে তোমরাই জমিদারকে কন্ট্রোল করো, মানে তোমরাই মুখ্যমন্ত্রী, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুখ্যমন্ত্রিত্ব পেয়ে গেল। আজকের দিনে মুখ্যমন্ত্রী না, কিন্তু আমি জাস্ট বুঝাবার জন্য বলছি তোমাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানের মুখ্যমন্ত্রীর মতন হয়ে গেল ব্যাপারটা। আর নবাব বিপদ উঠে গেল, বাংলা বিহার উড়িষ্যার পুরাটা দখল পেয়ে গেল। বাস এও বুঝাই দিল একটা লোককে, গভর্নর করে দিল, বাংলার প্রথম গভর্নর। পয়েন্ট টু বি নোটেড, বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর, উচ্চারণ শুনবে, বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ। একজন ইংরেজি লোককে বুঝান দিল বাংলার প্রথম গভর্নর। গভর্নর মানে রাজ্য কলেজকে, যেটা বাংলার, কিন্তু এই কথাগুলো খুব স্পষ্ট শুনবে। বাংলার প্রথম গভর্নর কে হলো? লর্ড ক্লাইভ, 1757 সাল, 65 সাল সরি। ফির আমি একটু জাম মেরে মেরে কনসেপশন দিচ্ছি, জাস্ট জাম মেরে মেরে। তুমি কিন্তু এই কনসেপশনটাই যথেষ্ট, এই কনসেপশনটা তুমি রাখো শুধু, আর একটা রচনা লেখো, এই কনসেপশনে একটা রচনা লেখো। 1773 সাল রেগুলেটিংয়ে, এক মনে রাখার দরকার নেই, এক মাথায় হ্যাং করে। 1773 সালে এই পদ তখন যে ছিল অফিসার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক বাংলার, আরে বাংলার মালিক, তাকে বলল যে তুমি বাংলাটা তো দেখছোই, তার সাথে সাথে আরও 2টা প্রেসিডেন্সিও তুমিই দেখো। তখন ছিল বাংলার গভর্নর লাস্ট ওয়ারেন হেস্টিং, বাংলার লাস্ট গভর্নর, ওনাকেই করে দিল বাংলার গভর্নর জেনারেল। একটা পদ ওয়াকে অ্যাড করে দিল, প্রমোশন হইল। আর বাংলার গভর্নর একটা নতুন শব্দ ঢুকাইল, জেনারেল। যদি লেখা না বুঝেছি জুম করবে। কাকে করলো বাংলার গভর্নর জেনারেল? ওয়ারেন হেস্টিংকে। অর্থাৎ কি লর্ড ক্লাইভ শুধু বাংলাটাই দেখতো, এও দেখতো এইটাই, বাংলাটাই, কারণ এই প্রমোশন তো তারপরে হইল 1773 সালের পর। তখন বাংলার প্রথম গভর্নর জেনারেলকে হয়ে গেল লর্ড ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং তার মানে 3টারই মালিক। 1793 সাল বাংলার আরেকজন গভর্নর জেনারেল ছিল লর্ড কর্নওয়ালিস, 20 বছর পর, 93, লর্ড কর্নওয়ালিস। দেখো স্ক্রিনের নিচে লেখা আসছে কর্নওয়ালিস। ইনি পুলিশি ব্যবস্থা করেছে, জমি সংস্কার করেছে, 1 সালা করেছে, 5 সালা করেছে, এমনি করে চলছে। 1800 সালে বাংলার গভর্নর হইল লর্ড ওয়েলেসলি, গভর্নর জেনারেল। 1800 সাল বাংলার গভর্নর জেনারেল হইল লর্ড ওয়েলেসলি। পয়েন্ট টু বি নোটেড। ইনি অধীনতামূলক মিত্রতা নীতি করলে, অনেক জায়গাটা বাড়াইল। অধীনতামূলক মিত্রতা নীতি কী বটে আমি ডিটেলস ক্লাস দেবো, সূক্ষ্ম ক্লাস পরে সব আসবে। আগে তুমি মালাটা গাঁথো, চেনটা গাঁথো, পুরো একটা থ্রু চেন লাও। এমনি করে আরও বিভিন্ন বাংলার গভর্নর জেনারেল চলছে এখন। সেই দিন আসছিল 1833 সাল, 1829 ইনিই সতীদাহ প্রথা উঠাইছে রামমোহনের অনুরোধে। সেই লোকটার নাম লর্ড উইলিয়াম বেন্টিং। আরেকটা অ্যাক্ট এলো 1833 সালে, রেগুলেটিং অ্যাক্ট। এই অ্যাক্টের দ্বারা তখন অলরেডি ভারতের অনেক, মানে আমি ভারত বলে ফেলছি এলাকাটার, মুঘল সাম্রাজ্যের এলাকাটার অনেকটা জায়গা এই কোম্পানির আন্ডারে এলো। তখন এইটার বাংলা পদটাকে উঠায়, এটার নাম দিয়ে দিল ভারতের গভর্নর জেনারেল। পদটাকে একটু প্রমোশন হইলো, আরও বাংলা থেকে ভারত হইল। তাহলে বলো বাংলার লাস্ট গভর্নর জেনারেলকে? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেলকে? ওইটাই, যে বাংলার লাস্ট গভর্নর জেনারেল ছিল 33 সাল খুব ইম্পর্টেন্ট, 73 সাল খুব ইম্পর্টেন্ট। 33-এর পরে 73-ই চেঞ্জ হয়েছে, 1773-এ চেঞ্জ হয়েছে একবার বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। 33 সালে আবার চেঞ্জ হচ্ছে, বাংলার গভর্নর জেনারেল পদটা বাংলাটা সরাই ভারতের গভর্নর জেনারেল। 33 সালে আরেকটা রেভলিউশন হচ্ছে। চেঞ্জগুলো মনে রাখবে, আবার একটু ব্রেনটা খাটাবে যারা অঙ্ক জানো। ইতিহাসের অধিকাংশ টিচার তো অঙ্ক অত জানে না, কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট, ভবিষ্যতে সায়েন্স পড়বে, তারা তো ইন্টেলিজেন্ট। তারা ইতিহাসটা ইন্টেলিজেন্সের ভরে পড়বে, ঘটনা আকারে পড়বে, সাজাই নেবে ইতিহাসটাকে। তুমি তার 2 বছর ইতিহাসই পড়বে, তারপর তো চলে যাবে অন্যদিকে। তাই ফির চাকরি পরীক্ষার জন্য আবার ইতিহাস পড়তে হবে। শেষে সায়েন্সের শেষে যখন সায়েন্স পড়া হয়ে যাবে, রিসার্চ হয়ে যাবে, বিভিন্ন ধরনের ডিগ্রি পাবে, আবার ইতিহাস পড়তে হবে তোমাকে। আরে 90% স্টুডেন্টকে আবার ইতিহাস ঘুরে পড়তে হয়।
যারা ডাইরেক্ট ডাক্তার না হয়ে যায়, যারা ডাইরেক্ট ইঞ্জিনিয়ার না হয়ে যায়, সবাইকে আবার করে ইতিহাসে ফিরতে হবে। মাঝে 3 বছর তোমাকে ইতিহাস ব্রেক দিবে, ওই যখন 11, 12 আবার কলেজের কিছু গ্র্যাজুয়েশন কোর্স করবে, তারপর আবার ইতিহাস পড়তে হবে ভালো চাকরির জন্য। বুঝতে পারিস সবাই? যে কোনো চাকরির জন্য ইতিহাস লাগবে তোমাকে, অঙ্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট। 1833 সালে বাংলার গভর্নর জেনারেল কে হলো? ভারতের গভর্নর জেনারেল কে হলো? লর্ড উইলিয়াম বেন্টিং। মাঝে আরেকজন খিলাড়ি ছিল, যেমন ওয়েলেসলি ছিল না অধীনতম বিদ্রোহ, তার মাঝে একজন খিলাড়ি ছিল ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, মাঝে একজন, মাঝে। তারপর তুমি আজকে মেল দেবো আমি, লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি করলো, সত্য বিলোপ নীতি করলো, পুরো এলাকাটা অনেকটা বাড়াই নিয়েছে পুরা। আর কেউ বলতে গেলে আর এখানে নবাবী মানে হ্যাঁ, দিল্লির সুলতান কিন্তু এখনও চলছে, এরা ট্যাক্স দেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স দেয় কাকে? দিল্লির সুলতানকে। দিল্লির কেউ না কেউ সুলতান চলছেই। কিন্তু সেই সময় ছিল 1857 সাল দিকে দ্বিতীয় বাহাদুর শাহ, লাস্ট মুঘল শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। শোনো, সিপাহী বিদ্রোহ হইল। সিপাহী বিদ্রোহের সময় কারা যোগ করেছিল? বেশিরভাগ ক্ষেত্রে সিপাহীরা যোগ দেয় নাই, নবাবরা যোগ দিয়েছিল। আরে সিপাহীরা যখন বিদ্রোহ করেছিল তখন নবাবরা ভাবিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিশ্চয়ই এবারে পাওয়ার কমিয়েছে, কারণ ওয়াদেরই যে সিপাহী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সিপাহী নিয়োগ করতে, ভারতের লোককেই নিতে, ইংল্যান্ড থেকে কত লোক পাবে? তখন নবাবরা ভাবছিল নবাবদের রাজ্যগুলো নিয়ে নিয়েছে, সব নবাবিপনা নাই, ডাইরেক্ট এবারে কে শাসন করছে বলো? মুঘল সম্রাট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার ছিল। তখন নবাবরা বিদ্রোহ করছিল, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া টুপি, সিপাহী বিদ্রোহ ছিল। সিপাহী বিদ্রোহের শেষটাতে দিল্লির যে সম্রাট তাকে খেতে একদম রেঙ্গুনে পাঠিয়ে দিয়ে গেল ব্রহ্মদেশ জানো তো, অন্য দেশ। বাস, সিপাহী বিদ্রোহ দমন করার জন্য মহারানী ভিক্টোরিয়া এলো। তখন ছিল ভারতের গভর্নর জেনারেল লাস্ট লর্ড ক্যানিং। মহারানী এলো ইংল্যান্ড থেকে, বলছে আচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানি খারাপ করছে তোমাদের, ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরাই দিচ্ছি, অত্যাচার করছে তো তোমরাকে, এই আবাহারি বেচারা সরাই দিল আগে। তাহলে লর্ড ক্যানিংকে কী পদে ভূষিত করে দিল? নতুন পদ দিয়ে দিল, একটি নতুন পদ। আর শোনো, নতুন পদ লয়, একটা বিরাট বড় রিভলিউশন হয়ে গেল ওদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানিই চলে গেল কার দ্বারা শাসন হিসেবে? ব্রিটিশ দেশটার দ্বারা। ইংল্যান্ড দেশ, ইউরোপ মহাদেশ জানেন তো সবাই, ইউরোপ মহাদেশের একটু ছাড়িয়ে বটে এখানে ইংল্যান্ডটা, সেই ইংল্যান্ড দেশ দ্বারা শাসন হচ্ছে, ইংল্যান্ড দেশ দ্বারা শাসন হচ্ছে, নিচ্ছে তো? ঠিক আছে, তো ইংল্যান্ড দেশ দ্বারা শাসন হচ্ছে কোনটা? এই এলাকাটা, মুঘল সাম্রাজ্যটা। ঠিক আছে, কী করে বলবে তুমি? বাকি যেটা বলতে গিয়েছো বলবে কী করে? ঠিক আছে, তো কী হয়ে গেল? ভারতের ভাইসরয়, এই পদটা প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই ভারতের ভাইসরয় স্বাধীনতা পর্যন্ত, জানো তো ভারতের স্বাধীনতা ইতিহাসের বই লেখা থেকে 1947 সাল। আমি ভারতের জন্ম হবি, স্বাধীনতার শব্দটা কী, কবে পরাধীন হয়েছিল আমি খুঁজেই পাইনি ডেটটা যখন খুঁজে পাইনি তখন আমি ডাইরেক্ট স্বাধীনতা ভাবি। পরাধীন ভারত কখনো হয় না, কিন্তু স্বাধীন হয়েছিল একবার। ঠিক আছে, এইবারে শুনো, আজকে আমরা পড়ব 1858 সাল থেকে। তার আগে আমি রিকেপ যেটা করলাম সেটা তুমি প্যারাগ্রাফ লিখবে একটা ঘটনা অনুযায়ী। খুব ইম্পর্টেন্ট সাল আমি 4-5টা বলেছি। 1600 সাল, 1707 ঔরঙ্গজেবের মৃত্যু, 1717 ফারুক শের ফরম্যান, 1757 পলাশি যুদ্ধ, 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়া নিলাম, 1773 রেগুলেটিং অ্যাক্টের সাহায্যে ওয়ারেন হেস্টিং প্রথম বাংলার গভর্নর জেনারেল হলো, 1833 লর্ড উইলিয়াম বেঙ্গলিন বাংলার গভর্নর থেকে ভারতের গভর্নর জেনারেল হলো, 1858 সাল লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল থেকে ভারতের ভাইসরয় পদে ভূষিত হইল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শেষ, ইংল্যান্ডের শাসন প্রতিষ্ঠা হইল। আজকে আমি ভাইসরয়ের কাজগুলো সিরিয়াল বলছি। আমি যদি 3 মিনিটে বলতে পারি গোটা ইতিহাসটা, তুমিও 3 মিনিটে বলতে পারবে। সুর পাবে, ছন্দ পাবে, ইতিহাস পাবে। ভালো করে ক্লাসটা দেখো। এরপর স্বাধীনতা পর্যন্ত আমি বলছি 20 জন ভাইসরয় পরপর শাসন করে গিয়েছে। তার মধ্যে আজকে আমি প্রথম 10 জনের কাজ বলবো এই ক্লাসে। সিরিয়াল করা আছে আমার বোর্ডে, বাকি আমি মুছছি, কনসেপশন আর দিচ্ছি না, ম্যাপ আর রাখছি না। এটা মুছে দাও, এটা আমি প্রেক্ষাপট বুঝাইলাম, একটু প্রেক্ষাপট দিলাম। আজকে আমার ক্লাস আজকে আমার মূল ক্লাস 1858 সাল থেকে 1899 সাল পর্যন্ত প্রথম 10 জন ভাইসরয়ের শাসন। প্রথম ভারতের ইংরেজি শাসনের 10 জন ভারতের শাসক। প্রথম শোনো লর্ড ক্যানিং, ইনি এবার ভারতের লাস্ট গভর্নর জেনারেল ছিল। আজ আর বলছি না, ইনি ছিলেন 58 সাল থেকে 62 সাল তক, 4 বছর। কোন পদে? ভাইসরয় পদে। তার আগেও ভারতের গভর্নর জেনারেল পদে ছিল। সেই জন্যে আমি তোমাকে বলেছি বিশ্ববিদ্যালয় আইন 57 সালে। তুমি বলবে স্যার 58 সাল থেকে তো ভাইসরয়। আরে 57 সালে ও তো ভারতের গভর্নর জেনারেল ছিল, তাই ওর কৃতিত্বগুলো আমি এক কাছে লিখছি। 3টা বিশ্ববিদ্যালয় করেছিল প্রথম। দেখো, প্রথম বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে 1857 সালে। বিদ্যাসাগর তখন হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে হয় নাই, ভাববে এইসব জিনিস। 3টা বিশ্ববিদ্যালয়, কলকাতা, চেন্নাই আর মুম্বাই, 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। উডের ডেসপ্যাচ হয়েছিল একটা শিক্ষা সংক্রান্ত আইন। উডের ডেসপ্যাচ আমার ডিটেলসে ক্লাস দিয়ে আছে ইউটিউবে।
শুধু ইমিডিয়েট ডিসপ্যাচই 10 মিনিট পড়েছি। হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল বিভিন্ন রাজ্যে 61 সাল, 61 সাল। তাহলে 58 সাল কি 62 সালের পর ভাইসরয় চেঞ্জ হয়ে গেল, নতুন ভাইসরয় এলো, একে টাইনে এলো, এরা ট্রান্সফার করে দেয়। এলগিনের কোনো উল্লেখযোগ্য কাজ নাই, তুমি কিন্তু সুর পাওয়ার জন্য করতে হবে 62 সাল থেকে 64 সাল তক, মানে 1862 সাল থেকে 1864 ছিল লর্ড এলগিন, একটু জুম করে দেখবে। তারপর 3 নম্বর লর্ড লরেন্স, ইনি বন বিভাগ প্রতিষ্ঠা করে, খুব ইম্পর্টেন্ট, বন বিভাগ প্রতিষ্ঠা করেছিল 65 সালে, এটা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় পড়তে পারে। এবং টেলিগ্রাফ প্রতিষ্ঠা করেছিল লর্ড লরেন্স, ইনি ছিল 64 থেকে 89। তুমি সিরিয়াল পড়বে, এটা সিরিয়াল মুখস্থ করতে হবে। যেমন তুমি প্রথম 20টা মৌল করো কেমিস্ট্রিতে, ইতিহাসে তোমাকে প্রথম 10টা ভাইসরয় আইজামিতে হোম টাস্ক। আর আমি যেটা প্রেক্ষাপট বলেছি, শুধুমাত্র ভারতের গভর্নর জেনারেল সবলা করার দরকার নেই, আমি জেলা বললাম সেটা যথেষ্ট, এনাফ। ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল কোনলা করবে তুমি, আমি জেলা বললাম সেলাই। আমি 2জন ভারতের গভর্নর জেনারেল বলেছি, উইলিয়াম বেন্টিং আর লর্ড ডালহৌসি, আর লাস্টে লর্ড ক্যানিং। ভারতের গভর্নর জেনারেল 3 জনের নাম উল্লেখ করেছি। আমি তোমাকে বাংলার গভর্নর জেনারেল 3 জনের নাম উল্লেখ করেছি, 4 জনের, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, বাকি জানার দরকার নেই। বাংলার গভর্নর একজনই ছিল, লর্ড ক্লাইভ, বাকি ভুলে যাও, তুমি মুছে দাও ইতিহাস। ভাইসরয় কিন্তু সব করতে হবে। একটা দেখো, লর্ড এলগিন তো কোনো কাজ করে নাই, তা সত্ত্বেও তুমি লিখবে আরে বাইচি তো ছিল, কিছু তো করেছে, মানে এই কাজগুলোই চালাচ্ছিল, যারা আগের লোক করে গেছে তারা চালাচ্ছিল তো সেটা। লর্ড লরেন্স, বন বিভাগ আবিষ্কার, টেলিগ্রাফ, নতুন যদি কোনো কাজ সৃষ্টি করেছে বা দমন করেছে সেইগুলো আমার এখানে উল্লেখ আছে, এবং সেটাই চাকরি পরীক্ষায় পড়ে 8 ক্লাসও ইম্পর্টেন্ট। লর্ড মেও, খুব ইম্পর্টেন্ট, আমি WBCS কোয়েশ্চেন পেয়েছি। লর্ড মেওকে আন্দামানে খুন করে দিয়েছিল। তখনকার দিনে যারা বিপ্লবী ছিল তো, আরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন করতো, ভারতের লোক কিন্তু বিপ্লবী, বিভিন্ন লোক বিপ্লবী ছিল, তারাকে কোথায় জেলে দিত, আন্দামান দিকে রেঙ্গুনে। সেইখানে এবার জেলের কয়েদিগুলোকে দেখতে গিয়েছিল, ওইখানে একজন ছুরি পেয়েছিল কোনো মতে, জেলের তো ছুরি পাবে না, পাইছিল কোনো মতে, একে খচ করে ঢুকাই দিয়েছে। এই ভাইসরয়টাকে ডাইরেক্ট মারিয়ে দিয়েছিল, আন্দামানে খুন হয়েছিল। এটা আমি WBCS পেয়েছি, কোন ভাইসরয়, নিচের কোন ভাইসরয় আন্দামানে খুন হয়েছিল, সেলুলার জেলের কয়েদির হাতে ছুরি ঢুকাই নিয়েছিল, লর্ড মেও। ইনি কিন্তু একটা কৃতিত্ব করে গিয়েছে ভারতের জনগণনা করতে 71 সাল থেকে। তাহলে ভারতের জনগণনা কত সাল থেকে শুরু হয়? 1871। খুব ইম্পর্টেন্ট এইটা, কে চালু করেছিল? লর্ড মেও। ঠিক আছে, তারপরে লর্ড নর্থবুক, খুব নর্থবুক উচ্চারণ, বৈরফলা ক, জুম করে দেখো। ইনি নাট্যাভিযান নিয়ন্ত্রণ আইন করেছিল। শোনো বলছি কেসটা কি। তখনকার দিনে ইংরেজদের বিভিন্ন অত্যাচার, ইংরেজরা তো শোনো অত্যাচার কি শাসন করতো, একটু চেঞ্জ। তুমি নবাবী শাসন থেকে যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন পাচ্ছে বা ইংরেজদের শাসন পাচ্ছে, চেঞ্জ তো পাবে কিছু, ওদের তো উন্নত ব্রেনের উন্নত শাসন ব্যবস্থা। তো ভারতের সাধারণ মানুষের মনের কোনো কিছু একটা সরকার থেকে অন্য সরকার এলে এখনও তুমি একটু চেঞ্জ পাবে। তো সেই চেঞ্জ কিন্তু ভারতীয়রা পছন্দ করে না ছোটোর থেকে, ভারতের চেঞ্জ সহ্যই না, যেমন চলছে চলুক। ভারতে এইটা খুব মজা লাগে, ভারতের যে সরকার চলছে চলুক, অভ্যাস হয়ে যায় ভারতের থাকতে এইটা। তো চেঞ্জ যদি কোনো কিছু করতো, নীল চাষ করতে বলতো তো অত্যাচার মনে করতো, তখন এবারে নীল চাষিদের অত্যাচারটা নাটকের সাহায্যে দেখান দিত। তখন অন্য লোক ইংরেজদের উপর রাখ দেওয়ার, যাদের নাটক দেখতো ইংরেজরা এত অত্যাচার করছে, নাটক দেখে দেখে মানুষের হ্যাবিট হতো। তখন ইংরেজরা বুঝেছিল যে এমনি করে নাটকলা চলতে দেওয়া যাবে না। তখন নর্থবুক কী করেছিল, যে আমাদের বিরুদ্ধে কোনো নাটক কোথাও চালাবে তাকে অ্যারেস্ট করা হবে। নাট্যাভিনয় অর্থাৎ নাটকের অভিনয় নিয়ন্ত্রণ, নাটকের অভিনয়টাকে বন্ধ করে দিব। দেখো নয়ের সঙ্গে ন মিলে আমার কোডও বটে, নর্থবুক দন্তন, নাট্যাভিনয় আইন নিয়ন্ত্রণ, ওইটাও 1876। আর সালটাও করবে, নর্থবুক কত সাল থেকে কত সাল ছিল, 72 থেকে 76। ফির লর্ড লিটন, শুনো ইয়াকে ভিলেন ভাইসরয় বলা হয়, মনে রাখবে। হচ্ছে সব থেকে খারাপ ভাইসরয়, ভাইসরয়ের মধ্যে খারাপ, ইতিহাস বইও লেখা আছে। লর্ড লিটন ইনি করেছিল অস্ত্র আইন, মানে ভারতীয়রা কোনো অস্ত্র রাখিবে না, যদি কাউকে অস্ত্র রাখা অবস্থায় পাওয়া গেছে লাইসেন্স ছাড়া অ্যারেস্ট করো। মানে ভারতীয়রা কেউ অস্ত্র পায়, তখনকার দিকে বিভিন্ন বিপ্লবীরা রিভলভার চাকু তাকু রাখতো, তো ওই যে লর্ড মেয়োকে মারি দিয়েছে ছুরিতে, সেইটারই ওর দেখছে, তাহলে অস্ত্র কেউ রেখো না, আমাকে যদি মেরে দিই অস্ত্র রাখলে অ্যারেস্ট করে দেবো। ঠিক আছে, সংবাদপত্র আইন, মানে পেপারে কোনো ইংরেজদের খারাপ যদি লেখেছে, ইংরেজরা যে কোনো সংবাদপত্রতে ইংরেজদের কোনো খারাপ লেখা যাবে নাই, বদনাম লেখা যাবে নাই। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষায় দমে পড়ে কোশ্চেনটা। কে করলো? লর্ড লিটন, মানে নিয়ন্ত্রণ করলো যে সংবাদপত্র, দেশীয় সংবাদপত্রে ইংরেজদের কোনো খারাপ কাজ লেখা যাবে না। আর ICS পরীক্ষা, সিভিল সার্ভিসের যে পরীক্ষা ছিল, সেই সিভিল সার্ভিসের পরীক্ষার বয়সটা 21 থেকে 19 করে দিয়েছিল মিনিমাম। ভারতীয়দের এখানে ডিস্টার্ব হইতো, মানে ভারতটা পড়াশোনা তো দেরিতে শিখতো, তো 21 বছর পাইতো না, 19 বছরই লাস্ট বয়স, 19 বছর পর্যন্ত দিতে পারবে ICS। আর ICS না পেলে ভিডিও হইতে পারবে না, তাহলে রাজ্যটার মালিক ভারতীয়রা হইতে পারতো না। ইংল্যান্ড থেকে লোক আসতো, ওই ইংল্যান্ডের লোকও পরীক্ষা দিত, ইংল্যান্ডের যারা ইংরেজ তারাও পরীক্ষা দিত, তখন তো ইংরেজ শাসন চলছে। ঠিক আছে, তাহলে এইটা একটা খারাপ কাজ করেছিল, তিনটাই খারাপ কাজ। অস্ত্র আইন মানে ওদের নিরীক্ষা আমাদের খারাপ কাজ। এবারে এলো লর্ড লিটনের পর লর্ড রিপন, ইয়াকে আরও সব থেকে হিতৈষী বলা হয়, মানে ভারতের লোকের ভালো চাইতেই। দেখো প্রথমেই কী কাজ করি, ইয়ার 3টি আইনকেই বন্ধ করে দিয়েছে।
অস্ত্র আইন ক্যান্সেল, আন্দোলন ছিল, ভারতীয়রা আন্দোলন করছিল, অস্ত্র আইন উঠান দিল, অস্ত্র রাখতে পারে লাইসেন্স নিয়ে। আর করল আইসিএস পরীক্ষার বয়সটা আরও করে 19 থেকে 21 করে দিল, যেটা ও কমাইন দিয়েছিল সেটাই আরও বাড়ান দিল। আর সংবাদপত্র ভার্নাকুলার যে কেউ সংবাদপত্র লিখতে পারে। 3টা আইনকেই উঠান দিল, লর্ড লিটনের বাজে 3টা আইনকেই ঠিক করে দিল কে? লর্ড রিপন। আরেকটা করলো, এই সময় হান্টার কমিশন এসেছিল, শিক্ষা কমিশন একটা, মানে শিক্ষার বিষয়ে বিভিন্ন ধরনের টাকা দেওয়ার জন্য। এটা কিন্তু খুব ভালো কাজ। কারখানা আইন করেছিল, কারখানায় কতক্ষণ লেবার দিতে হবে, কে কত টাকা পাবে, বিভিন্ন ধরনের কলকারখানা নিয়োগ করছিল ইংরেজরা সেই সময়। লো ইস্পাত কারখানা হতেছিল অনেক জায়গায়, সেইখানে কারখানা আইন হয়েছে। এই কারখানা আইন খুব ইম্পর্টেন্ট। 81 সালে হান্টার কমিশন 82, সব 1882 চলছে, 1881 নিশ্চয়ই বুঝছো। আমি 82-81 লিখেছি, তোমরা সালটা খুব ইম্পর্টেন্ট। ইলবার্ট বিল একটা কিন্তু বিতর্ক হয়েছিল, বিভিন্ন ধরনের কোর্টের ব্যাপার আছে। আমি ইলবার্ট বিলের আলাদা ক্লাস দেবো ইউটিউবে, ছোটো ক্লাস। ইলবার্ট বিল শুধুমাত্র 83 সালে হয়েছিল, 1883 সালে। এর আমলে যদি বলে ইলবার্ট বিল বিতর্ক কার আমলে হয়েছিল, তুমি বলবে লর্ড রিপনের আমলে। লর্ড রিপন কতদিন থেকে কতদিন পর্যন্ত ছিল? লর্ড রিপন ছিল, এখানে লেখা নেই এটা, লর্ড রিপন প্রায় 84 সাল তক ছিল, 80 থেকে। দেখো একটু বইটা দেখে নেবে, 80 থেকে 84 আমি লিখলাম এখন, ঠিক আছে? ঠিক আছে, লর্ড রিপন ছিল 80 থেকে 84, ঠিক আছে। আর ডাফরিন ছিল 84 থেকে 88, লিখে নাও। ডাফরিন ছিল 84 থেকে 88। লর্ড রিপনের পর লর্ড ডাফরিন 84 থেকে 88 সময়। লর্ড ডাফরিনের সময় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, 1885 সাল। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো এই সময়, জাতীয় কংগ্রেস। পরে আমি একটা জাতীয় কংগ্রেসের সভাপতির লিস্ট দেবো অন্যদিন। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠা হয়? লর্ড ডাফরিন 84 থেকে 88 সাল তক ইনি ছিলেন। এটাই ওর উল্লেখযোগ্য কাজ, মানে ইয়ার সময় হওয়া উল্লেখযোগ্য ভারতের কাজ। আইএনসি প্রতিষ্ঠা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা, ঠিক আছে? জাতীয় কংগ্রেস, ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি কে হয়েছিল? উমেশচন্দ্র বাড়ুজ্যা। যদি বলে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল, বোম্বাই হয়েছিল, প্রেসিডেন্টস সভাপতি হয়েছিল। এবং এই প্ল্যানটা যে দিয়েছিল সেটা হচ্ছিল অক্টাভিয়ান হিউম বলে একজন ইংরেজ লোক। প্ল্যানটা মানে শত্রুকে একটা, ভারতের যত বিপ্লবী যত্রতত্র ছিল তো ইংরেজদের বিরোধিতা করতো, সবাইকে একটা ছাতার তলে নিয়ে এসেছিল। কংগ্রেস পার্টি করে দিল, সব শত্রু যদি এক জায়গায় থাকে সেটাও লাভ। আমার টার্গেট তো সব জায়গা থেকে আমি অ্যাটাক হতে পারি, তার থেকে এক ছাতার তলে সব শত্রু চলে আসুক। এবার ওই ছাতার যে মালিক তাকে বললেই ওদের যেটা ক্ষোভ সেটা দমন করা যাবে। আর যেখানে সেখানে যদি আমার শত্রু থাকে, আমি যদি শত্রুগুলোকে না চিনতে পারি, মুশকিল। ইংরেজ সরকার এটার একটি বিরাট ট্যাকটিস ছিল, অক্টাভিয়ান সেফটি ভালভ তৈরি করেছিল নিজেদের বাঁচার জন্যে। জাতীয় কংগ্রেসের কিছু কিছু ভারতের তো ইয়াদের কাজে ভালো লাগতো না, তারা সবাই কংগ্রেস পার্টিতে যোগদান করলো, কংগ্রেস পার্টির মারফতে ওরা ক্ষোভ বিক্ষোভ করলো। তাহলে 50 সালে কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা একটা বিরাট কাজ কার? লর্ড ডাফরিন। এরপর ল্যান্সডাউন 1888 থেকে 94 পর্যন্ত ছিল, 1888 থেকে 1894। ইনি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 93 সালে, ডুরান্স কমিশন, ভারত আফগানিস্তানের সীমা। এই যে দেখো ম্যাপটা, পাকিস্তান তো ভারতেরই তখন, কিন্তু আফগানিস্তান অন্য দেশ ছিল। ইয়াদের সীমাটা ঠিক করলো, বিবাদ ছিল এই সীমাটা নিয়ে। এই লাইনটাকে এখনও দেখবে ডুরান্স লাইন বলা হয়। আজকে সেটা পাকিস্তানে চলে গেছে পুরো লাইনটা। আরে আজকে সেটা পাকিস্তান, আর পাকিস্তান তখন তো আমাদের দেশ, তখন এইটা পুরোটা ভারত ভাবছি। এই লাইনটাকে ঠিক করেছিল, লাইনটার বিবাদটাকে দূর করেছিল, ডুরান্স কমিশন তৈরি করেছিল। কত সালে? 1893। কে? লর্ড ল্যান্সডাউন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট করেছিল 93 সালে, আর ডুরান্স কমিশন খুব ইম্পর্টেন্ট। এরপর 94 থেকে 99 তক এলগিন ছিল, লর্ড এলগিন। কিন্তু ইনি কোনো উল্লেখযোগ্য কাজ করে নাই, মানে কোনো যা কাজলা চলছিল সেটা চালাচ্ছিল সব। ভার্নাকুলার ট্যাক্স উঠে গিয়েছিল, অস্ত্র আইন ঠিক ছিল, লাইসেন্স নিয়ে করতে পারে, বিশ্ববিদ্যালয় আইন ছিল, সব আইনগুলো চলছিল। কিছু নতুন কাজ হয় নাই বলে আমাকে লিখতে হচ্ছে না। আমাকে তো ইতিহাস অত সব কিছু নতুন কিছু হলে লিখছি। কোনো সালে যদি নতুন কিছু হয়েছে, সংবাদপত্র উঠান দিয়েছে, ভার্নাকুলার প্রেস একজনা করলো, করা যাবে না, একজনা পরের বছরই উঠান দিল। লর্ড লিটন করে গেল অস্ত্র আইন, লর্ড রিপন উঠান দিল। হ্যাঁ, লর্ড রিপনে একটা ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল, ওইখানে আমরা লিখলাম 83 সালে এটা খারাপ কাজ, ইলবার্ট বিল বিতর্ক। লর্ড রিপনের সময় একটাই খারাপ কাজ হয়েছে, ইলবার্ট বিল বিতর্ক, মানে কোর্টের একটা আইনের ব্যাপার আছে। আমি ইলবার্ট বিলে আলাদা ক্লাস দেবো। এই ছিল প্রথম 10 জন ভাইসরয়ের শাসনকাল, 1858 সাল থেকে 1899। মূল জিনিস হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল এই সময় 85 সালে। মানে অলরেডি একটা স্বাধীনতার গ্যাং তৈরি হয়েছিল, মানে ইংরেজ বিরোধী একটা গ্যাং। সেই গ্যাংয়ের বিভিন্ন সভাপতি ছিল। আমি জাতীয় কংগ্রেসের সিরিয়াল সভাপতির ক্লাস দেবো, একটা সিরিয়াল, যে জাতীয় কংগ্রেসেরও সভাপতি পরপর চেঞ্জ হয়েছিল। এবারে ভারত সরকার মানে দুদল, ভারতের বিরোধী পক্ষ জাতীয় কংগ্রেস, আর শাসন করছে ইংরেজ সরকার ভাইসরয় দ্বারা। পদের নাম কি? যে শাসক, মূল শাসকের নাম কি? ভাইসরয়, ভারতের ভাইসরয়। তার মধ্যে 20 জন ভাইসরয় আছে। এরপর 1900 সাল থেকে 1947 সাল তক আরও 10 জন ভাইসরয়ের নাম আসবে। অলরেডি আমি আজ 99 সালে ক্লাস ছাড়লাম। এরপর 1900 সাল থেকে নতুন ভাইসরয়ের ক্লাস দেবো আমি।
তারা কি করেছে পরপর স্বাধীনতা পর্যন্ত দেবো, ওইটা পরের 10টা। এই 10টা যারা সিরিয়াল মুখস্থ করতে পারবে খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ নাই এলগিন 1 আর লাস্টে এলগিন 2। এটা এলগিন 2, দেখো এলগিন 1 ছিল এটা, ওই জন্য এটা এলগিন 2। একই এলগিন নাম থাকতেই পারে, দুজন একই লোম থাকতেই পারে ইংরেজদের মধ্যে, এলগিন 1 এলগিন 2, মানে এলগিন দুবার এসেছিল, দুজন আলাদা আলাদা এলগিন ছিল হয়তো, ওইটা আমার ঠিক জানা নেই। তাহলে এবারে লর্ড ক্যানিং এলগিন 1 এবং এলগিন 2 এসেছিল। তুমি এমনি সিরিয়াল করবে লর্ড ক্যানিং এলগিন, সালটা করতে যাও না প্রথমেই, সালটা পরে বুঝাবে। সালটা এক দু সাল কম হলেও কোনো নাই, সাল প্রথমে করতেই যাও না। তুমি 58 সাল থেকে আগে নামগুলো সিরিয়াল করে নেবে, পরে সিরিয়ালের নাম সালগুলো বুঝাইতে থাকবে আন্দাজ করে করে, দেখবে একদিন তোমার আন্দাজ মিলে গেছে। দুটাই চাপলিও না যে সালও করিব পরপর, তবে আমার পুঙ্খানুপুঙ্খ আগে নাম সিরিয়াল করো ভাইসরয়ের, পরপর করবে নামগুলো, তারপরে সালগুলো বুঝাইতে থাকবে। আর কৃতিত্ব কাজগুলো অবশ্যই লিস্ট করবে এটা। আর অলরেডি আমি যে প্রেক্ষাপটটা দিলাম সেটা তুমি প্যারাগ্রাফ লেখো, ওইটা মূল ইতিহাস, আসল কাজ ওইটা। লিস্টটা কোনো ব্যাপার না, লিস্টটা তোমার 19-20। ভালো থাকো সবাই, ওকে, বুঝতে পেরেছি।